YFM, YFM, 91.2 YFM. You're listening to 91.2 YFM. NSHM Community Radio. 91.2 YFM. Hi, I'm Kaushik Shen and you're listening to 91.2 YFM NSHM Community Radio. আমিও শুনছি, আপনিও শুনুন। You're listening to 91.2 YFM NSHM Community Radio. Keep listening. Hello, doctor. আপনারা শুনছেন 91.2 YFM NSHM কলেজের কমিউনিটি রেডিও, আর আপনাদের সঙ্গে আজ আমি অরিত্র চলে এসেছি হ্যালো ডক্টরের নতুন একটা এপিসোড নিয়ে। আর আজকে আমাদের অতিথি ডাক্তার অভিষেক দে। ওয়েলকাম ডক্টর দে ইন আওয়ার প্রোগ্রাম। নমস্কার। ডাক্তার অভিষেক দে একজন রিনাউন্ড ডার্মাটোলজিস্ট এবং কসমেটোলজিস্ট এবং লেজার সার্জন, যিনি যুক্ত আছেন SSKM হসপিটালের সঙ্গে, ওখানকার সহকারী অধ্যাপক, এবং ত্বক নিয়ে বিভিন্ন রকমের গবেষণামূলক কাজের সঙ্গে উনি যুক্ত আছেন। আমরা প্রথমেই যেটা জেনে নেব ডক্টর দে, যে ব্রণ সমস্যা বা ধরুন মুখে অবাঞ্ছিত দাগ, যেটাকে অ্যাকনে পিম্পলস বলি, সেগুলো খুব অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা পোস্ট অ্যাডোলেসেন্ট পিরিয়ডে খুব বেশি দেখতে পাওয়া যায়, এবং সেখানে একটা খুব কমন প্রবলেম ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে, যেটা বয়সের সঙ্গে সঙ্গে চলে আসে, মুখে বিভিন্ন রকম দাগ দেখতে পাওয়া যায়। এটা সব মানুষেরই সমস্যা, নাকি এই সমস্যা পার্টিকুলার কয়েকটা গ্রুপের ক্ষেত্রে হতে পারে বা পার্টিকুলার কয়েকজন মানুষের ক্ষেত্রে হতে পারে? দেখুন, অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার এজে পরিচয় 14-15 বছর বয়সের পর থেকে অনেকের মধ্যেই ব্রণ দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা দেখেই থাকি যে কারো কারো মধ্যে সমস্যা অনেক বেশি হয় এবং সেই সমস্যা হয়তো অনেক লম্বাভাবে চলে। এর কারণ হিসেবে বলা যেতে পারে যে কারো কারো জেনেটিক ফ্যাক্টরগুলো বেশি ইম্পর্টেন্ট, যাদের মধ্যে জিন গতিত বা বাবা মার কারোর মধ্যে থেকে এসেছে সেটা, অথবা তার মধ্যে হরমোনাল কিছু প্রবলেমের জন্য সেটা আরও বেশি পরিমাণে দেখা যায়। যাই হোক, যখন ব্রণ হয়ে যায়, সেই ব্রণ কিন্তু শুধু ব্রণ সারা দিয়ে কথা না, সে অনেক সময় অনেক রকমের দাগ বা গর্ত জাতীয় রেখে যেতে পারে, এবং সেটা আজকালকার যে নতুন যুগের ছেলে মেয়েদের কাছে একটা বেশ সমস্যাজনক ব্যাপার। একদমই মুখে এরকম দাগ চলে আসে, তখন দেখতে খারাপও লাগে, তখন সেটাকে কিভাবে রিমুভ করা যেতে পারে? না, দেখুন, দাগটা রিমুভ করাটা একটা পরের কথা। প্রথম কথা হলো যে ব্রণ যেন এতটা না হয় যাতে দাগ ছেড়ে যায়। আচ্ছা, ব্রণ কন্ট্রোল করাটা বোধহয় অ্যাকনে চিকিৎসার মূল কথা। এখন ব্রণ কেন হয়? মূলত দেখা যায় যে অয়েলি স্কিন, টিজনটা বেশি, স্পেশালি যাদের বেশি করে অয়েলি থাকে, তাদের মধ্যে ব্রণের সমস্যা বেশি করে দেখা দেয়। তো আমরা প্রথমেই যেটা বলি যে রাইট ক্লিনজিং করাটা খুব ইম্পর্টেন্ট। একটা অয়েল কন্ট্রোলিং ফেস ওয়াশ ভীষণভাবে দরকার, এবং যারা একদম শুরুতেই দেখছে পাওয়া যাচ্ছে যে অল্প অল্প ব্রণ আসছে, সেই অবস্থায় যদি অয়েল ক্লিনজিং ফেস ওয়াশ ইউজ করতে শুরু করে, তাদের মধ্যে অনেকটা পরিমাণে অয়েল কম হতে দেখা যায়, এবং তার ফলে হয়তো তারা বেশ ভালো থাকে। এবং দেখা যায় যে সামার মানে গরমকালে অনেক বেশি পরিমাণে এই অয়েলের সমস্যা দেখা যায়, তো গরমকালে হয়তো তাকে 2-3 বার ইউজ করতে হবে দিনে, শীতকালে হয়তো সেই পরিমাণটা অনেক কম। এরপরেও যদি ব্রণ থেকে যাচ্ছে, তখন তাদের একটা রাইট ট্রিটমেন্ট করা শুরু করা দরকার। এখন বিভিন্ন ধরনের জেল পাওয়া যায়, অ্যান্টিবায়োটিক ক্রিম, অ্যান্টিবায়োটিক ট্যাবলেটস পাওয়া যায়, তাছাড়া অনেক ধরনের রেটিনয়েড ক্রিম আছে যেগুলোতে খুব ভালো উপকার পাওয়া যায় ব্রণের ক্ষেত্রে। শুরুতে যদি একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া যায়, বিশেষজ্ঞ ত্বক চিকিৎসকের, তাহলে তিনি একটা গাইড করে দিতে পারেন, এবং সেই ট্রিটমেন্টটা কিছুদিন চালালে পর ম্যাক্সিমাম পেশেন্টে কিন্তু ভালো হয়ে যায়। একদম একদম। আচ্ছা, আপনি বললেন অয়েলি স্কিন। আচ্ছা, অয়েলি স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, কম্বিনেশন স্কিন, এটা একজন সাধারণ মানুষ কী করে বুঝতে পারবেন যে আমার স্কিনটা কতটা অয়েলি বা আমার স্কিনটা কীরকম নর্মাল স্কিনের মধ্যে পড়ছে কিনা? অনেক সময় দেখতে পাওয়া যায় শীতকালে একরকম স্কিনের টেক্সচার হয়, আবার গরমকালে একরকম স্কিনটা থাকে আর কি। কিন্তু যেটা আমি বলছি সেটা কি ঠিক এরকম? না, আপনি ঠিকই বলছেন। মানে বেসিক্যালি সবার স্কিনই অয়েলি, আমাদের শরীরে ন্যাচারাল কিছু অয়েল প্রডিউস করে। আমরা স্বাভাবিকভাবে অয়েলি স্কিন বলতে বোঝাই যাদের অতিরিক্ত অয়েল তৈরি হচ্ছে, এবং দেখা যায় যে এই যাদের ব্রণ হয় বা যাদের একটু সেবোরিক ক্যাপিটিস মানে ড্যান্ড্রাফ জাতীয় সমস্যা হয়, তাদের এই অ্যাডোলেসেন্ট পোস্ট অ্যাডোলেসেন্ট পিরিয়ডে দেখা যায় যে তাদের নাকের কাছে একটু সকালবেলা অয়েলি অয়েলি লাগছে, একটু বেশি পরিমাণে দেখা যায় এই অয়েলটা। তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্রণের সমস্যাটা অনেক বেশি পরিমাণে দেখা যায়। কিন্তু সবার যে অয়েলি স্কিনেরতেই অনলি ব্রণ হয় তা কিন্তু না। সেজন্য বোধহয় এই ডেফিনেশনটা খুব স্ট্রিক্টলি আমাদের নাম মেনলেও চলবে। কিন্তু যারা দেখতে পায় যে ঘুম থেকে উঠে একটু নাকের কাছে একটু বেশি অয়েলের প্রবলেম, তারা একটুখানি একটা অয়েল ক্লেন্সিং ফেস ওয়াশ ইউজ করতেই পারে।
আচ্ছা, অ্যাকনে আর পিম্পলস এই দুটো টার্ম কি একদম সিমিলার, না এই দুটোর মধ্যে কোনো রকম ডিফারেন্স কিছু আছে? আসলে অ্যাকনে একটা মেডিকেল টার্ম, হ্যাঁ, একটা টেকনিক্যাল টার্ম। অ্যাকনে অনেকগুলো স্টেজ আছে, গ্রেড 1, 2, 3, 4 এরকম করে স্টেজ দেখা যায়, ঠিক আছে? যেটা অনেকে বলে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এটা দিয়ে শুরু হয়। বেসিক্যালি এগুলো কোমেডন স্টেজ বলে, এগুলো দিয়ে অ্যাকনে শুরু হয়। পিম্পলস মোর জেনারেল টার্ম ফর অ্যাকনে লাইক ইরাপশনস, ওকে, যেটা আমরা যেটাকে সাদা বাংলায় বলে থাকি ব্রণ, সেই সমস্যাটা অনেক মানে লেম্যানিশ টার্ম, অনেক সাধারণভাবে বলা। অ্যাকনে ইজ এ মোর মেডিকেল টার্ম। আচ্ছা, সিটিএম ধরুন আমরা অনেক সময় বলে থাকি যে ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং, এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট? এটা করাটা কি আদৌ জরুরি? ক্লিনজিংটা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, এবং ক্লিনজিংটা আপনাকে একটুখানি ভালো হয় যে একদম বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ক্লিনজিং করলে খুব ভালো, কেননা রাইট ক্লিনজার ইউজ করাটা খুব দরকার। আমরা যেটা বলি যে আপনার পিএইচের সঙ্গে স্কিনের পিএইচের সাথে ম্যাচ করে যায়, এগুলোকে সিনডেট বলে। এই ধরনের ক্লিনজার দিয়ে ক্লিন করা খুব দরকার। এবং যাদের অয়েলি স্কিন আছে তাদের অয়েল স্কিনকে কম করার জন্য ইউজুয়ালি 1% স্যালিসিলিক অ্যাসিড ক্লিনজার পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারা যায়। টোনিংটা কতটা যে দরকার সেটা বলা মুশকিল, তবে অনেকেই ইউজ করে টোনারকে একটা, যাদের অতিরিক্ত অয়েল আছে সেটাকে প্যাচি তুলে দেওয়ার জন্য। অনেকেই দেখা যায় যে নাকের কাছ বা এই টি জোনটা সো কল্ড, তাতে কিন্তু অনেক বেশি পরিমাণে অয়েল থাকে, সেইখানে আমরা কিন্তু টোনার ইউজ করতেই পারি, কিন্তু যেটা অন্য জায়গায় ইউজ করলে কিন্তু এটা ড্রাই প্যাচেস তৈরি করতে পারে। আচ্ছা, টোনার নিয়ে আমরা আরও অনেক কিছু জেনে নেব, কিন্তু সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। আপনারা শুনতে থাকুন 91.2 YFM NSHM কলেজের কমিউনিটি রেডিও। ফিরে আসছি ছোট্ট বিরতির পর। YFM 91.2 YFM. You're listening to 91.2 YFM. NSHM Community Radio. 91.2 YFM. Hi, this is Moinak Bhomik. You're listening to 91.2 YFM NSHM Community Radio. Keep listening. 91.2 YFM NSHM কলেজের কমিউনিটি রেডিও, আপনার এফএম, আপনার জন্য। বিরতির পর ফিরে এলাম আমরা হ্যারো ডাক্তার অনুষ্ঠানে, যেখানে আজকের অতিথি ডাক্তার অভিষেক দে। হ্যাঁ ডাক্তার দিয়ে, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম টোনিং ব্যাপারটা, আপনি তো একটু পরিষ্কার করে বলেন যে টোনার কতটা ইম্পর্টেন্ট আমাদের স্কিনকে পরিষ্কার রাখবার জন্য বা স্কিনের বিভিন্ন রকমের কাজকর্মের জন্য। না, টোনাটা যতটা ইম্পর্টেন্ট বলা হয় সেটা বোধহয় অনেকটাই মিথ, মানে ওটা সত্যিকারের না। তার কারণ যে টোনার কখনো কখনো ইউজ করা যেতে পারে যাদের অতিরিক্ত অয়েল তৈরি হয়, অতিরিক্ত তেল তৈরি হয়, সেটাকে হয়তো তুলে দেওয়ার জন্য। কিন্তু একটা সাবধানতা আমি আগেও বলেছিলাম যে বেশি টোনার ব্যবহার করলে কিন্তু ড্রাই প্যাচেস তৈরি হতে পারে, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এর ছাড়া হয়তো একটা কথা বলেছিলে তুমি, ময়শ্চারাইজার ইউজ, যাদের পিম্পলস হয়, মানে সিটিএম এর লাস্ট কথাটা, ময়শ্চারাইজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাদের অলরেডি অতিরিক্ত পরিমাণে তেল আছে তাদের কিন্তু ময়শ্চারাইজার ইউজের সময় কিন্তু বেশ সাবধান হতে হবে। তার কারণ এই ময়শ্চারাইজার অতিরিক্ত ইউজ করলেও কিন্তু তাদের তেলের পরিমাণ আরও বাড়তে পারে এবং তাদের ব্রণ হওয়ার সমস্যা কিন্তু বাড়তে পারে। কিন্তু কিছু কিছু ময়শ্চারাইজার পাওয়া যায় যাদেরকে নন কোমেডোজেনিক বলা হয়, মানে যাতে ব্রণ হয় না, এই ধরনের ময়শ্চারাইজার। আচ্ছা, ময়শ্চারাইজারের মধ্যে তো কিছু ক্লাসিফিকেশন আছে। ধরুন যেরকম আপনি বলছিলেন যে অয়েলি স্কিন বা ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিন, সে বিভিন্ন রকমের স্কিনের জন্য কি আলাদা আলাদা করে কোনো ময়শ্চারাইজার পাওয়া যায়, না একটা ময়শ্চারাইজার সব স্কিনের জন্যই যেতে পারে? না, আসলে ময়শ্চারাইজার তো ইউজ করা হয় শরীরের তেলকে ফিরিয়ে দিতে। তা ময়শ্চারাইজারের মেন কাজটা কিন্তু ড্রাই স্কিনের জন্যই। যাদের অতিরিক্ত তেল তৈরি হয় তাদের কিন্তু ময়শ্চারাইজার ইউজ করলে ব্রণর সমস্যা আরও বাড়তে পারে। এদের ক্ষেত্রে নন কমেডোজেনিক ময়শ্চারাইজার পাওয়া যায়, সেটা দেখে যেন কেনা উচিত, অথবা একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। আপনার নামটা অবশ্যই লিখে নেবেন, নন কমেডোজেনিক ময়শ্চারাইজার, তাই তো? সেইটা ব্যবহার করলে বোধহয় অনেকটা বেশি উপকার পাওয়া যায়। আমাদের আজকের অনুষ্ঠানে যেটা আমরা আলোচনা করছি যে ত্বকের বিভিন্ন সমস্যা, সেগুলো নিয়ে অনেক শ্রোতা বন্ধুদের অনেক রকম প্রশ্ন আছে। তো আমরা একটা একটা করে প্রশ্ন একটুখানি আলোচনা করে নিচ্ছি। যেরকম অনেকের এরকম প্রশ্ন থাকে যে ধরুন 30-এর কাছাকাছি এরকম বয়স, কিন্তু আগে কোনো রকমের অ্যাকনে পিম্পলের সমস্যা ছিল না, কিন্তু মুখে প্রচুর বাজে দাগ আছে, কিভাবে সেই দাগটা মুক্ত করা যেতে পারে যদি আপনি একটুখানি বলেন। না, দাগ হয় তাদের কালো দাগ পড়ে গেছে যেটাকে আমরা পিগমেন্টেশন বলি, অথবা তাদের গর্ত মতো হয়ে গেছে যাকে আমরা স্কার বলি। তো এই দু ধরনের দাগ হতে পারে। এই দু ধরনের
দাগের জন্য কিন্তু এখন অনেক নতুন চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন হয়েছে। সেই যেমন ধরুন আমরা কিছু কিছু কেমিক্যাল পিলস করি, কিছু কিছু লেজার করা যায়। এই ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতির সাহায্য নিতে হবে, নিয়ে সেই দাগগুলোকে কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া যায়, যদি না 100% কমানো যায়। কিন্তু এই বিশেষজ্ঞ পরামর্শ নেওয়ার জন্য কিন্তু খুব দরকারি, নিজে থেকে যেন কিছু না করা হয়। বাজার চলতি কোনো কসমেটিক প্রোডাক্ট লাগিয়ে কিন্তু দাগ মুক্তির আশা করাটা বাঞ্ছনীয় নয়। সেটা অনেক সময় দেখতেই পাওয়া যায় যে কিছু এরকম ছোটো ছোটো দাগ হলো বা ব্রণ হলো বা কিছু ধরুন একটুখানি আপনি যেটা বলছেন স্কার হলো, অনেকে ছোটো ছোটো ক্রিম বাজার থেকে কিনেই কিন্তু মুখে অ্যাপ্লাই করে দেন। সেটা কতটা ক্ষতিকারক স্কিনের জন্য? মানে এটা পরবর্তী পর্যায়ে কি আর স্কিনের ক্ষতি করতে পারে বা ত্বকে কোনো রকমের প্রভাব ফেলতে পারে? এইটা বোধহয় এই শতাব্দীর একটা বেশ কমন ফেনোমেনা হচ্ছে। খুব সবার মধ্যেই দেখা যাচ্ছে যে তারা কিছু কিছু ক্রিম লাগাচ্ছে, এবং এই ক্রিমগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্টেরয়েড জাতীয় একটু ক্ষতিকর কেমিক্যালস থাকে, এবং এই স্টেরয়েডে হয়তো ইনিশিয়ালি কিছুটা ইমপ্রুভমেন্ট হয়, কিন্তু আস্তে আস্তে আপনি বলুন যে সাধারণ মানুষ স্টেরয়েড কি করে বুঝবেন যে ক্রিমের মধ্যে স্টেরয়েড আছে? কোনো পার্টিকুলার কেমিক্যাল কোনো নাম কিছু আছে যেটা দেখে বোঝা যায় এর মধ্যে স্টেরয়েড কিছু আছে? অনেক ধরনের স্টেরয়েড হয়তো তারা বিভিন্ন ধরনের ব্র্যান্ড নামে মার্কেটে পাওয়া যায়, কিন্তু আমরা যেটা চেষ্টা করছি, ডাক্তারদের পক্ষে তো অনেক চেষ্টা করা হচ্ছে যে ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের স্টেরয়েড যেন ইউজ না করা হয়। এবং এটা নিয়ে আমরা অনেক পিটিশন করেছি, এবং ডিসিজিআই বলে যাদের সেন্ট্রাল অথরিটি, তাদের কাছে আমরা চেষ্টা করেছি। কিন্তু একটা ফেনোমেনা হয়ে গেছে যে সবাই এই ধরনের ক্রিম নিজেদের থেকে ওভার দ্য কাউন্টার কিনে নিয়ে মুখে লাগায় হয়ে গেছে, মানে একে অপরের শুনে শুনে এটা ব্যবহার করা। আপনি যদি বলছেন যে কসমেটিক সার্জারি বা লেজার থেরাপি, এইটা কতটা উপকারী এরকম প্রবলেম সলভের জন্য বা সলিউশনের ক্ষেত্রে? না না, স্টেরয়েড থেকে তো অনেক রকম সমস্যা হতে পারে। শুধু ত্বকের তো সমস্যা না, তার চোখ চলে যেতে পারে, তার কিডনি ড্যামেজ হতে পারে, মুখে অবাঞ্ছিত লোম আসতে পারে, অনেক রকমের ক্ষতি করতে পারে। তো স্টেরয়েডের ব্যবহারটা একেবারেই উচিত না, নিজে থেকে অন্তত। কখনো কোনো ডাক্তারবাবু কিছুদিনের জন্য কোনো কারণে দিয়েছেন, সেটা আলাদা কথা, কিন্তু নিজে থেকে যেন ব্যবহার না করা হয়। আজকাল ফেয়ারনেস ক্রিম বাজারে খুব পাওয়া যায়। হ্যাঁ, তো বিভিন্ন রকমের ফেয়ারনেস ক্রিম সবাই নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এইটাও একটা মানে সাংঘাতিকভাবে ক্রেজ মানুষের মধ্যে হয়ে গেছে। তো তারাও ফেয়ারনেস ক্রিম লাগিয়েও কিন্তু প্রথম দিকে একটু ফেয়ার তো হয় ডেফিনেটলি, নাহলে লোকে লাগাচ্ছে কেন? কিন্তু এর মধ্যে খুব হাই কনসেন্ট্রেশন হাইড্রোকিনোন বলে আরেকটা কেমিক্যাল থাকে, যেটা আগে গিয়ে কিন্তু ত্বকের পার্মানেন্ট ড্যামেজ করে দিতে পারে। নামটা আরেকবার বলেন, তাহলে আমার শ্রোতা বন্ধুরা বুঝে নিতে পারবে যে কি থাকছে ওর মধ্যে। ইউজুয়ালি দেখা যায় এর মধ্যে হাইড্রোকুইনন থাকে। হ্যাঁ, আচ্ছা। কিন্তু প্রবলেম হলো আমাদের দেশে যে ফেয়ারনেস ক্রিমগুলো অ্যাভেলেবেল থাকে, তারা ম্যাক্সিমাম টাইমে সেটা কিন্তু লিখে বলে না। তাহলে যে শ্রোতা বন্ধুরা দেখে নেবে, মানে আমার মনে হয় যে এটা না কেনাটাই মানে বেশি ভালো, বুদ্ধিমানের কাজ। অবশ্যই অবশ্যই। মানে আমার সাময়িকভাবে মুখ সুন্দর লাগছে, চকচক করছে বা ফেয়ারনেস আসছে, সেটা না করে আমার যে একটা সামগ্রিক সৌন্দর্যতা সেটা নষ্ট হয়ে যাবে। আর এটা প্রত্যেকটা মানুষের বোঝা উচিত যে ফেয়ার কিন্তু কাউকে করা যায় না। তার যে স্কিন টোন, স্কিন টাইপ, সেটা নর্মাল, কিন্তু যে স্কিনটা নিয়ে সে জন্মেছে তাকে প্রোটেক্ট করা যায়। আচ্ছা, কিন্তু এটা আপনি বলুন যে ফেয়ার কাউকে করা যায় না, ঠিক কথা, কিন্তু বাজারে যে অনেক ফেসিয়াল বা ধরুন অনেক ব্লিচিং ব্যাপার স্যাপার চলে আসে, বা অনেক সময় এগুলো করতে মানুষকে দেখতে পাওয়া যায়, তো এইটাকে আদৌ কিছু জরুরি বা এটা আদৌ কোনো কাজ করে? দেখুন, ব্লিচ বা ফেসিয়াল কিন্তু ফেয়ারনেসের জন্য কখনো বলা হয়নি। ব্লিচের মেন কারণটা হলো যে অবাঞ্ছিত যদি মুখে লোম থাকে সেটাকে হোয়াইট করে দেওয়ার জন্য। কিন্তু বুঝতে হবে যে যেহেতু এটার ব্লিচিং মেটেরিয়াল ইউজ করছে, তাতে কিন্তু লং টার্মে স্কিনের ক্ষতি করে দিচ্ছে, এটা প্রথম কথা। আর ফেসিয়াল যেটা করে, আগে বেসিক্যালি একটা প্যাক লাগানো হয়। এই ফেসিয়ালে কি হয়, ওই প্যাকের ফলে এটা চামড়াটা টান টান হয়, 48 আওয়ার্সের মতো চামড়াটা টান টান থাকে, তাতে একটা আলগা সুন্দর দেখতে পাওয়া যায় ডেফিনেটলি। কিন্তু মুশকিল হলো যদি একটা ইলাস্টিককে আপনি বারবার টানেন, তাহলে আলটিমেটলি তার ইলাস্টিসিটিটা নষ্ট হবে। তার ফলে রেগুলার যারা ফেসিয়াল করেছে তাদের ক্ষেত্রে আর্লি এজিংয়ের সমস্যা দেখা যায় বেশি। মানে শ্রোতা বন্ধুরা বুঝতেই পারছেন তো যে ফেসিয়াল করা ভালো, কিন্তু বারে বারে ফেসিয়াল করা কিন্তু একদমই ভালো নয়। আচ্ছা, এইটা একটা আপনাকে কথা খুব জানতে ইচ্ছা করছে অনেকক্ষণ ধরেই, যে আমরা তো বলছি যে স্কিনের বিভিন্ন সমস্যা বা ধরুন অ্যাকনে, পিম্পলের সমস্যা, এর সঙ্গে খাওয়া দাওয়ার কি সম্পর্ক আছে? যদি সরাসরি করে বলেন তাহলে সম্ভবত নেই, কিন্তু দেখা গেছে কিছু হাই গ্লাইসেমিক ফুড বলে, মানে যেগুলোতে চট করে ক্যালোরি বাড়িয়ে দেয়, সেটা অয়েলি হতে পারে, ফাস্ট ফুড হতে পারে, যেটা বিভিন্ন ধরনের ভাজা, যেমন ফ্রাইড জিনিসগুলো পাওয়া যায়, সেই ধরনের জিনিস হতে পারে, এবং মিষ্টি, চকলেটস, ক্যাডবেরি, নাটস, এই ধরনের মানে বাদাম, এই জাতীয় জিনিসগুলো কিন্তু হঠাৎ করে শরীরে আমাদের গ্লুকোজ লেভেলটা বাড়িয়ে দেয়, এর ফলে কিন্তু পিম্পলের সমস্যা বাড়ে। আপনি এবার আমাকে বলুন যে প্রচুর চুল উঠে যাচ্ছে বা ভীষণ অকালপক্কতা হয়ে যাচ্ছে, বা ধরুন কম বয়সে অনেক বেশি চুল উঠে যাচ্ছে, হ্যাঁ, এটার সঙ্গে কি ব্রণর কোনো সম্পর্ক আছে? বেশিরভাগ ক্ষেত্রেই না, আলাদা আলাদা ঘটনা। যেটা
চুল পড়ে যাচ্ছে, অল্প বয়সী ছেলেদের কথা বলছেন, সেটা সম্ভবত আমরা যেটা ইংরাজি পরিভাষায় বলি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, মানে যার একটা জিনগত প্রভাব আছে এবং যার একটা হরমোনগত প্রভাব আছে। আচ্ছা, সেইটাই মেয়েদের ক্ষেত্রে হয়, ধরুন ছেলেদের ক্ষেত্রে জানা দিয়ে মেয়েদের ক্ষেত্রে হয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে যে হেয়ার লস আছে, আমরা কি বলি ফিমেল প্যাটার্ন হেয়ার লস, এই ধরনের হেয়ার লসের সঙ্গে ব্রণর সমস্যাকে যুক্ত হয়ে থাকতে দেখা যায়। স্পেশালি যাদের মধ্যে একটু ওজন বেড়ে যাচ্ছে, যাদের অতিরিক্ত আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ার, মানে যেখানে সেখানে চুল, ছেলেদের প্যাটার্নে চুল আসতে শুরু করেছে, সাথে মাথার সামনের দিক থেকে চুল চলে যাচ্ছে, এই যে সমস্যাটা, এটা কিন্তু একটা গ্রুপের মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায়। সেটা কিন্তু ডাইরেক্টলি হরমোনাল প্রবলেমের সঙ্গে যুক্ত। এই হরমোনাল প্রবলেমকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলি। এইতে ওভারিতে সিস্ট হতে পারে এবং তাতে কিছু কিছু হরমোন শরীরে বেড়ে যেতে পারে। এর জন্য আমার মনে হয় এরকম ধরনের সমস্যা যদি থাকে, তাকে হয় বিশেষজ্ঞ হরমোনের ডাক্তারের কাছে অথবা বিশেষজ্ঞ গাইনির ডাক্তারের কাছে পরামর্শ করা উচিত। আমরা আরও অনেক সমস্যা নিয়ে কথা বলবো, কিন্তু সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। আপনারা শুনছেন 91.2 YFM NSHM কলেজের কমিউনিটি রেডিও। You're listening to 91.2 YFM. NSHM Community Radio. 91.2 YFM. हेलो, मैं हूं आपका रेडियो वाला दोस्त राकेश और आप सुन रहे हैं NSHM कम्युनिटी रेडियो ऑन 91.2 YFM। सुनते रहो। আপনার আমার আমাদের সবার নিজের এফএম NSHM কমিউনিটি রেডিও 91.2 YFM। শুনতে থাকুন। ফিরে এলাম বিরতির পর হ্যালো ডাক্তার অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ত্বকের বিভিন্ন সমস্যার কথা নিয়ে, যে মেকআপ জিনিসটা অ্যাকচুয়ালি কী। ধরুন অনেক সময় অনেক রকম প্রফেশনে অনেকক্ষণ ধরে মেকআপ করে রাখতে হয়, টিভি প্রোগ্রামের ক্ষেত্রে বলুন বা বিভিন্ন রকম ধরুন যেটা অনস্ক্রিন প্রোগ্রামগুলো হয়, হ্যাঁ, বা ধরুন এয়ার হোস্টেসের ক্ষেত্রে ধরুন অনেক রকম মেকআপ নিয়ে অনেকক্ষণ থাকতে হয়। এইটা ঠিক কতটা মানুষের ত্বকের ওপর কুপ্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, মেকআপে তো বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করাই হয়, তো তার কিছু কুপ্রভাব তো পড়তেই পারে, কিন্তু তাও তো মেকআপ করতেই হবে। আমাদের প্রফেশনাল ডিম্যান্ড আছে মেকআপ করার জন্য, কিন্তু দেখতে হবে যে মেকআপের সঠিক পদ্ধতিটা কী আর সঠিক মেকআপটাই বা কী। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথমত যে কাদের স্কিন সেন্সিটিভিটা একটু দেখে নেওয়া উচিত। যাদের সেন্সিটিভ স্কিন না, তাদের ক্ষেত্রে মেকআপের খুব বেশি কুপ্রভাব পড়ে না। যাদের ক্ষেত্রে সেন্সিটিভ স্কিন, তাদের কিন্তু মেকআপ থেকে অনেক রকমের কুপ্রভাব পড়তে পারে। তো ইউজুয়ালি আমি বলি আমার পেশেন্টদের যে মেকআপ যদি ইউজ করতেই হয়, তাহলে একটু বড় ব্র্যান্ডের মেকআপ ইউজ করবে, খুব বেশি আলাদা আলাদা রকমের মেকআপ ইউজ করবে না, একটা কি দুটো প্রোডাক্ট ইউজ করবে, এটা একটা ব্যাপার। আর একটা ফাউন্ডেশন বেসের উপর মেকআপ ইউজ করলে মেকআপটা চট করে ত্বকের ক্ষতি করতে পারে না, সেটা একটা ইম্পর্টেন্ট দিক। এছাড়া একটা মেকআপ রিমুভালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন প্রতিদিন রাত্রিবেলা যদি মেকআপ যদি আমরা রেখে দিয়ে শুয়ে পড়ি, তাহলে কিন্তু মেকআপটা ত্বকের অনেক লম্বা ক্ষতি করতে পারে। সেই জন্য আমি বলি প্রতিদিন রাতে একটা লাইট ক্লেনজার ইউজ করে সেই মেকআপটা যেন তুলে দেওয়া হয়, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দিক। আর মেকআপ যারা ব্যবহার করে, তারা যখন উজ্জ্বল আলোতে কাজ করে, যেটা আমাদের প্রফেশনাল ফিল্ডে অনেকেরই সেটা করতে হয়, সেক্ষেত্রে কিন্তু মেকআপ থেকে এক ধরনের ত্বকের ডার্মাটাইটিস হতে পারে, যেটা আলো রশ্মির জন্য বেশি হয়। ত্বকে যেই ইউভি রশ্মিগুলো থাকে, সেগুলো কিন্তু মেকআপ থাকাকালীন স্কিনকে অনেক বেশি পরিমাণে ড্যামেজ করতে পারে। তাদের কিন্তু একটা লেভেলের সানস্ক্রিন ইউজ করাটা মাস্ট। আচ্ছা, আপনি বললেন যে ফাউন্ডেশন কোনো একটা ভালো বেসড করে নিই, তারপর মেকআপটা করাটা ভালো। এই ফাউন্ডেশন নিয়ে আপনি কী বলতে চাইছেন? মানে ফাউন্ডেশন কী ধরনের ফাউন্ডেশন ব্যবহার করলে বোধ হয় মেকআপটা আমার সরাসরি স্কিনের সঙ্গে সংস্পর্শে আসতে পারে না বা অসুবিধা করতে পারে না? এই ক্ষেত্রে মেকআপের ক্ষেত্রে এবং ফাউন্ডেশনের ক্ষেত্রে আবারও একটা কথা বলি, যাদের অয়েলি স্কিন আছে, যাদের পিম্পল হওয়ার সমস্যা আছে, তাদের কিন্তু নন কমেডোজেনিক দেখে নেওয়াটা উচিত। সেই নন কমেডোজেনিক মানে যাতে ব্রণ হবে না, এই ধরনের একটা ফাউন্ডেশন বা মেকআপ খুব বড় কোম্পানির কেনা উচিত। সেইটা ইউজ করলে বোধহয় ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেক কম আছে। এবং ইউজ করার আগে আমি বলি নিজেদের যে কনুইয়ের কাজটাতে 6-7 দিন পরপর একই জায়গায় ওই মেকআপ বা ফাউন্ডেশনটা ইউজ করা। তারপরে যদি দেখা যায় কোনো র্যাশ হচ্ছে না, তবেই সেই ফাউন্ডেশন বা মেকআপ নিজের মুখে ইউজ করা।
অনেক ফাউন্ডেশনে কিন্তু একটা সানস্ক্রিন প্রোটেক্টিভ ফ্যাক্টর এক্সট্রা থাকে, স্পেশালি যেগুলো বিদেশ থেকে আসে সেই ধরনের। তো সেই ধরনের ফাউন্ডেশন ইউজ করলে পর সূর্যের আলো থেকে কিন্তু বাঁচার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সূর্যের আলোর ক্ষেত্রে যেটা আপনি বললেন যে অনেক সময় যখন বাইরে কোনো শুটিং করতে হয় কোনো প্রোগ্রামের ক্ষেত্রে বা কিছু কারণের জন্য আর কি, যখন মেকআপ করতে হয়, কিন্তু ধরুন যেগুলো কৃত্রিম আলো যেগুলো আমরা স্টুডিওর মধ্যে ব্যবহার করতে পারি, সেই চড়া আলো বা সূর্যের আলোর সঙ্গে কি একই রকম সম্পর্ক, নাকি দুটো আলাদা ক্ষেত্রে স্কিনের ওপরে কুপ্রভাব ফেলতে পারে? না, স্কিনের মধ্যে যেটা কুপ্রভাব ফেলে সেটা হলো আলোর ক্ষতিকর রশ্মিগুলো, যেটা আল্ট্রাভায়োলেট এ বা বি রশ্মি নামে পরিচিত। সেটা কিন্তু দুটো আলোতেই থাকতে পারে, আর্টিফিশিয়াল রশ্মিতেও থাকতে পারে এবং সূর্যের আলোতেও থাকতে পারে। এক্ষেত্রে আমি একটা কথা বলে দিই যে সানস্ক্রিন ইউজ করার ক্ষেত্রে আমি আমার পেশেন্টদের বারবার বলি যে সানস্ক্রিনের সঙ্গে কিন্তু সূর্যের কোনো সম্পর্ক নেই। সানস্ক্রিন কিন্তু ঘরের ভিতর থাকলে ইউজ করতে হবে, এমনকি মেঘলা দিনও সানস্ক্রিন ইউজ করতে হবে, বর্ষাকালেও সানস্ক্রিন ইউজ করতে হবে। কেন, সূর্যের যে ক্ষতিকর রশ্মিগুলো পৃথিবীতে আসছে তারা কিন্তু আমাদের গ্লাসের মধ্যে দিয়ে আসতে পারে, তারা মেঘলা দিনও কিন্তু পৃথিবীতে আসতে পারে। তাই অনেকেই ভুলটা করে যে আজকে মেঘ আছে, আজকে তো সূর্য নেই, তাই আমি সূর্যের আলোতে চলে গেলাম সানস্ক্রিন না দিয়ে। সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ক্ষতি হতে পারে, কেননা যে ভিজিবল রশ্মিগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি সেই রশ্মিতে আমাদের শরীরে জ্বালা পোড়া করে, তার ফলে আমরা বেশিক্ষণ রোদে থাকতে পারি না। যেদিনকে ভিজিবল রশ্মি থাকে না সেদিনকে কিন্তু আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে এসে পৌঁছায় এবং তার ফলে অনেক প্রলং ধরে আমাদের ত্বকের ক্ষতি করতে পারে। ও আচ্ছা, মানে এটা আপনি বলেছেন যে বাড়িতে রান্নাবান্না করলেও কি সানস্ক্রিন মেখে রান্নাবান্না করা উচিত, এরকম কোনো ব্যাপার কি আছে? অবশ্যই সানস্ক্রিন ইউজ করা উচিত, তবে রান্নাবান্নাতে ইনফ্রারেড আরেক ধরনের রশ্মি থাকে, সেটাও ত্বকের ক্ষতি করতে পারে, কিন্তু ইনফ্রারেড এগেনস্টে সানস্ক্রিন কিন্তু এখনও বাজারে আসেনি, সেজন্য একদিন হয়তো আসবে, তখন আমাদের সেই ধরনের সানস্ক্রিন ইউজ করা উচিত। আচ্ছা আচ্ছা, সানস্ক্রিন নিয়ে আপনি বললেন অনেক সময় বাজার চলতি অনেক সানস্ক্রিনের বিষয়ে ফর্মুলা থাকে, যেমন এসপিএফ এত, এসপিএফ এত। সেই এসপিএফ কতটা আমাদের এই ধরুন যা ওয়েদার, পশ্চিমবঙ্গে যেরকম আবহাওয়া, ব্যবহার করা মানে যুক্ত বলে আপনার মনে হয়? আসলে এটাও একটা বাজারের গিমিক। আমাদের এসপিএফ যেটা সান প্রোটেক্টিং ফ্যাক্টর বলা হয়, সেটা কিন্তু যাদের ত্বক বার্ন হয়ে যায়, মানে যাদের ত্বক জ্বলে যায়, সেটা কিন্তু ইউরোপিয়ানদের জন্য, যাদের সাদা চামড়ার লোক, তাদের সূর্যের আলো আল্ট্রাভায়োলেট বি রশ্মি থেকে ত্বক জ্বলে যেতে পারে। সেই রশ্মি থেকে বার্ন হওয়া থেকে বাঁচার জন্য এসপিএফ ক্যালকুলেশন করা হয়। আমাদের ত্বক ইউজুয়ালি টাইপ 4 টাইপ 5 স্কিন হয়, তারা কিন্তু ত্বক চট করে বার্ন হয় না, আমাদের ত্বক ইউজুয়ালি ট্যানিং হয় মোর। তো আমাদের জন্য আল্ট্রাভায়োলেট এ রশ্মি থেকে প্রোটেকশন অনেক বেশি পরিমাণে দরকার। তো দেখা গেছে যে আমাদের সাবকন্টিনেন্টে যারা একটু কালো চামড়ার মানুষ আমরা, তাদের জন্য সানস্ক্রিন 20 বা 25 উপর যে কোনো সানস্ক্রিন গুড এনাফ, কিন্তু আমাদের আল্ট্রাভায়োলেট এ রশ্মির প্রোটেকশনটা অনেক বেশি দরকার, যাতে আমাদের স্কিন ট্যানিং না হয়ে যায়। তো যেরকম 50, 60, 70 এই ধরনের বাজার চলতি এসপিএফ বলা হয়, তার কোনো প্রভাব আমাদের দেশের স্কিনের উপর নেই। কিন্তু মেকআপ থেকে আরও অন্য ধরনের ক্ষতি হতে পারে। মেকআপ থেকে আমাদের অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে, যে ধারে এক ধরনের চুলকানির মতো রোগ হয়, সেটা সারা মুখে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, এবং এছাড়া কালো হয়ে যেতে পারে ত্বকের তাড়াতাড়ি করে বয়স বৃদ্ধি হতে পারে। তো আমরা বলি আর্লি এজিং, সেই ধরনের জিনিসগুলো অনেক বেশি হতে পারে। আর মেকআপ থেকে কিন্তু সারা শরীর অ্যালার্জি হয়ে গেছে, এরকম ধরনের সমস্যাও দেখা যেতে পারে। আমার যারা পেশেন্ট, তাদের মধ্যে অনেকে ফিল্ম লাইনে আছেন, তাদের অনেক সময় যাত্রা জাতীয় জিনিস করতে হয়, যাতে অনেক গ্রামে যেতে হচ্ছে, তাদের অনেক দীর্ঘ সময় ধরে মেকআপের মধ্যে থাকে এবং এটা একটু চড়া মেকআপ ইউজ করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ত্বকের ক্ষতি হয়ে যাওয়ার প্রবণতাটা অনেক অনেক বেশি পরিমাণে আমি দেখতে পাই। কোনো একটা অনুষ্ঠান হলো, তার জন্য মেকআপ করতে হলো, আপনি বললেন যাত্রা বা থিয়েটার বা টিভির কোনো প্রোগ্রাম ধরুন, আপনি বলছেন যে ক্লিনজিং করাটা খুব জরুরি। অনেকে করেন কি ঠিকঠাক ক্লিনজিং করেন না। এই ক্লিনজিংয়ের জন্য কি আপনার পার্টিকুলারলি কোনো কিছু মনে হয় যে এটা দিয়ে ক্লিনজিং করলেই বোধহয় ভালো কাজটা হবে? দেখুন, ক্লিনজিং না করলেও ক্ষতি, আবার খুব চড়া ক্লিনজিং ইউজ করলেও ক্ষতি। আচ্ছা, সুতরাং আমাদের একটা জেন্টেল ক্লিনজার ইউজ করতে হবে এবং যতটা পারা যায় হালকা করে সেই মেকআপটাকে তুলে ফেলতে হবে। সেজন্য মেকআপ যেটা লাগাচ্ছি সেটা হালকা মেকআপ হলে খুব ভালো হয়, যেটা খুব বড় কোম্পানির মেকআপ হলে ভালো হয়, যেটা খুব সহজেই তুলে দেওয়া যায়, এবং যদি ফাউন্ডেশনের বেসে থাকে মেকআপটা, তাহলেও খুব তাড়াতাড়ি উঠিয়ে দেওয়া যায় মেকআপটাকে। তো সেইটা খুব ইম্পর্টেন্ট, মেকআপ কীভাবে লাগাচ্ছি তার পদ্ধতিগত ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এবং যারা খুব ভালো ট্রেন্ড মেকআপ আর্টিস্ট হয়, তারা কিন্তু কখনো খুব খারাপ জিনিস করে না। তাই এই জন্য কী মেকআপ ইউজ করছি, কাদের দিয়ে করাচ্ছি, এটা খুব দরকারি। এবং অবশ্যই একটা লাইট ক্লেনজার ইউজ করে, সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া যেতে পারে, করে ইউজ করে যেন রাত্রিবেলা সেই মেকআপটা তুলে তবে যেন শুতে যান। এবং মেকআপ তোলার পর আমি বলি একটা জেন্টেল ময়শ্চারাইজার ইউজ করে নেওয়ার জন্য। আচ্ছা, ফেস ওয়াশ বা ধরুন ক্লিনজিং মিল্ক, এই দুটোই তো আপনার মুখটা ক্লিনজিং করার ক্ষেত্রে সাহায্য করছে।
এই দুটোর মধ্যে তফাৎ কিছু আছে? এইগুলো এটাও কি আপনার মনে হয় কোনো অনেকটা ব্যবসায়িক বেশি gimmick? মার্কেটিং, ততটা ট্রুথ না। তবে ফেস ওয়াশ বলতে বাজার চলতে অনেক ফেস ওয়াশ আছে যেটা বেসিক্যালি সোপ বেসে, সাবানের বেসে আছে, সেক্ষেত্রে কিন্তু ত্বকের ক্ষতি করতে পারে। কিন্তু যদি আমরা ভালো কোয়ালিটি কোনো ফেস ওয়াশ ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে নিই, বা এমন কোনো ফেস ওয়াশ আমরা দেখি যেটাতে পিএইচ ব্যালেন্সটা ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হবে না। আমরা একটু আগের কথায় ফিরে যাই। আমরা আলোচনা করছিলাম যে মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম, সেইটা তো সত্যি দৃষ্টিকটু লাগে ডেফিনেটলি। অনেকেই চান সেটা থেকে নিজেকে কীভাবে রক্ষা করা যায় বা সেটা থেকে কীভাবে দূর করা যায় আর কি। এর জন্য কি কোনো পদ্ধতি আছে, এবং সেই পদ্ধতি যদি থেকেও থাকে তার কোনো সাইড এফেক্ট কি আছে? দেখুন, অবাঞ্ছিত লোম শুধু মুখে কেন, সারা গায়েও অনেক সময় অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়। আর মেয়েদেরকে শুধু আইসোলেট করলে লাভ নেই, ছেলেরা এখন গায়ে অনেক জায়গা থেকেই লোম চায় না, সেটাকে তুলে দেওয়ার জন্য অনেক উন্নত পদ্ধতি আছে। আমি একটা কথা বলি যে মেয়েদের যে অবাঞ্ছিত লোম বলছে, সেক্ষেত্রে অনেক সময় আমি এর আগেও বলেছি যে কিছু হরমোনাল ইস্যুস থাকতে পারে। সেই হরমোনাল ইস্যুস যদি থাকে, কিন্তু অবশ্যই দরকার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া, সেই হরমোনাল ইস্যুটাকে প্রথমে সলভ করা। সেটা যখন ঠিক হয়ে যাবে, তখন তারপরে যে লোমগুলো অতিরিক্ত রয়ে গেল, সেটা যদি তখনও দৃষ্টিকটু থাকে, তাহলে কিন্তু তাকে চিকিৎসা করা যায়। কিছু কিছু ক্রিম আছে যেটা ওই অবাঞ্ছিত লোমকে কমিয়ে দিতে সাহায্য করে। একটা প্রায়শই দেখা যায় তারা বডিতে থ্রেডিং করছে বা ওয়্যাক্সিং করছে। আমি একটা কথা বলতে পারি, রেগুলার থ্রেডিং বা ওয়্যাক্সিংয়ে কিন্তু কিছু কিছু সাইড এফেক্ট আছে, যেমন কিছু কিছু ইনফেকশন হতে পারে, কিছু কিছু জায়গায় কালচে ভাব এসে যেতে পারে, আমরা যাকে ফলিকুলাইটিস বলি, সেই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন মেয়েরা। তো যদি করতেই হয় এই থ্রেডিং করা বা এই ধরনের ওয়্যাক্সিং করা, তাহলে যেন খুব ভালো জায়গা থেকে তারা করান, যাতে ইনফেকশনের সম্ভাবনাটা খুব কম থাকে। শুধুমাত্র মেয়েরা কেন, ছেলেরাও তো অনেক সময় ভ্যাকসিন করে বা থ্রেডিং করেন, বা ধরুন এই হেয়ার রিমুভিং ক্রিমগুলো ব্যবহার করেন। এই ক্ষেত্রে কি প্রবলেম দেখা দিতে পারে ছেলেদের ক্ষেত্রেও? হ্যাঁ, নিশ্চয়ই। মানে ছেলে আর মেয়ের ফিজিওলজি তো আলাদা না, তো সবার ক্ষেত্রে একই ধরনের প্রবলেম, ইনফেকশনের চান্স থেকেই যায়। কিন্তু যারা এই বারবার করতে করতে যারা হাঁপিয়ে উঠেছেন, যারা ঠিকমতোভাবে করে উঠতে পারছেন আর ক্লান্ত হয়ে পড়েছেন, তারা কিন্তু একজন চিকিৎসকের সাহায্য নিতেই পারেন। এখন খুব উন্নত ধরনের লেজার পদ্ধতি এমনকি আমাদের শহরেও এসে গেছে। সেই লেজারগুলোর মধ্যে কিছু কিছু লং পালস এন্ডিয়াগ আছে, কিছু কিছু ডায়েট লেজার আছে। এগুলো খুব টেকনিক্যাল টার্ম, কিন্তু বেসিক্যালি এই লেজারগুলো দিয়ে শরীরের যে কোনো অংশ থেকে হেয়ার তুলে দেওয়া যেতে পারে, এবং সেই তোলাটা কিন্তু পার্মানেন্ট হেয়ার রিডাকশন হয়। তার ফলে একবার যদি সে কয়েকটা সেশনের মাধ্যমে তুলে ফেলে, তা সারা জীবনের মধ্যে তার এই ঝঞ্ঝাট থেকে নিশ্চিত। কতগুলো সেশন নিতে হবে বলে আপনার মনে হয়? ডিপেন্ড করছে যে তার কোনো হরমোনাল প্রবলেম আছে কি না, তার কী ধরনের লেজার ইউজ করছেন, সে লেজার কতটা ভালো, এবং শরীরের কোন জায়গা থেকে লেজার করা হচ্ছে। যদি বডি হেয়ার থাকে, ইউজুয়ালি দেখা যায় 4 থেকে 6টা সেশনে মোটামুটিভাবে পার্মানেন্ট হেয়ার রিডাকশন হয়ে যায়। কিন্তু সেটা যদি ফেশিয়াল হেয়ার থেকে, স্পেশালি যাদের হরমোনাল প্রবলেম আছে, তাদের কিন্তু 8-9 সেশন পর্যন্ত লেগে যেতে পারে। তো আমার মনে হয় যে যারা এই সমস্যাটা সমাধান করতে চাইছেন, তারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে, যারা লেজার বিশেষজ্ঞ, তাদের কাছে গিয়ে এই পদ্ধতির সুফল নিতেই পারেন। সত্যি এটা একদমই খুব ভালো প্রসেস যে লেজার থেরাপির মাধ্যমে আমাদের এরকমভাবে পুরো লোম নিরাময় করা, যেটাকে বলা হয় একদম পুরোপুরিভাবে লোম মুক্ত হওয়ার একটা ব্যবস্থা। আমাদের সময় একদমই শেষের পথে ডাক্তারবাবু। আমরা জাস্ট শেষ প্রশ্ন আপনাকে করতে চাইছি একটা, যে অ্যালোভেরা এইটা কতটা যুক্তিযুক্ত একটা স্কিন ট্রিটমেন্টের ক্ষেত্রে, বা একজন ডাক্তার হিসেবে সেক্ষেত্রে আপনার কি মনে হয়? দেখুন, অ্যালোভেরা একটা গাছের নির্যাস, তো এই ব্যবহারটা কিন্তু অনেক দিন ধরে ডাক্তারি শাস্ত্রে প্রচলিত। অ্যালোভেরা তো কিছু সুফল আছেই, যেমন আমাদের শরীরে যদি আর্দ্রতাকে ফিরিয়ে দিতে হয়, তাকে শরীরের ত্বককে একটুখানি ভালো রাখার জন্য, একটু চুলকানির মতো প্রবলেম হচ্ছে, তাদেরকে সুদিনিং রাখার জন্য কিন্তু অ্যালোভেরার অনেক বছর ধরে ইউজ আছে। কিন্তু সমস্যা হলো যে অ্যালোভেরা যদি রাইট কনসেন্ট্রেশনে ইউজ না করা হয়, এবং অ্যালোভেরা যদি ডাইরেক্টলি লাগানো হয়, অথবা অ্যালোভেরা যদি সেন্সিটিভ স্কিনে লাগানো হয়, তাহলে কিন্তু এই কসমেটিকের মতো এক্ষেত্রেও অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে, এবং সেই অ্যালার্জির জন্য কিন্তু অনেক রকমের কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, অনেক রকমের রোগের সম্মুখীন হতে পারে। তাই আমার মনে হয় যে একটুখানি ভেবে চিন্তে করা উচিত, একটু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করা উচিত। হ্যাঁ, আর একটা প্রশ্ন আমার একটু জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, যে হার্বাল জিনিস, নর্মাল কসমেটিক্স, এগুলোর মধ্যে আদৌ কি কোনো তফাৎ আছে না? এটাও কি আপনার সেই বিজনেসের একটা টার্ম বলে আপনার মনে হয়? না, দেখুন, হার্বাল অ্যালার্জি করে না, এটা কিন্তু মিথ।
হার্বাল থেকে অ্যালার্জি হতে পারে। আমার এটাই জানার ছিল যে হার্বাল থেকে আদৌ কোনো অ্যালার্জি হতে পারে। তো বরঞ্চ খুব লিডিং কসমেটিক ব্র্যান্ড যেটা বাইরে থেকে আসছে বা যেগুলো খুব ভালো কোয়ালিটির, ভালো দামি, সেগুলো কিন্তু অনেক প্যাচ টেস্টিংয়ের মাধ্যমে আসে। তার ফলে শরীরের সবার ক্ষেত্রেই এটা দেখা যায় এটা অনেক সেফ প্রোডাক্ট। কিন্তু যে হার্বালগুলো যেগুলো খুব বেশি টেস্টিংয়ের মাধ্যমে আসেনি, লোকাল কোনো ল্যাবরেটরি থেকে তৈরি করছে, সেগুলোতে ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। সুতরাং শ্রোতা বন্ধুরা বুঝতেই পারলেন কিভাবে আমাদের ত্বকের পরিচর্যা করা যেতে পারে, এবং একজন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে কিন্তু সেটা করা উচিত। নিজে থেকে নিজের মতন করে কিন্তু ত্বকের কোনো রকম পরিচর্যা করা ঠিক নয়। আমাদের সময় একদমই শেষ। ধন্যবাদ ডাক্তারবাবু আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। আমাদের আজকের হ্যালো ডাক্তার অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো সেই সম্পর্কে আপনারা মতামত জানান। আর আপনাদের মতামত জানাতে আমাদের ফোন করুন 2403-0154। আমি আবার বলছি 2403-0154 এই নাম্বারে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনতে থাকুন 91.2 YFM NSHM কলেজের কমিউনিটি রেডিও।